নমস্কার। আজকের আমার গল্পের নাম প্রবাহ। আমাদের দৈনন্দিন জীবন যেমন করে বয়ে চলে, তার উপরে একটা সত্য অসত্য ঘটনা নিয়ে এই লেখা প্রবাহ। ফেরার সময় নম্রতা একবারও তাকল না পর্যন্ত। আমার সারা বক্তব্যের সারাংশটি কি সুন্দর সহজ করে প্রশ্নের ছলে বুঝিয়ে দিল সবাইকে। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উৎফুল্ল দেখালো বেশ। হঠাৎ নম্রতার বক্তব্যের সারাংশে আমি নম্রতাকে বললাম, এটাই তো বেস্ট টিচারের বেস্ট গুণ, এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া। নম্রতা হাসল, সচরাচর প্রশংসা পাওয়ার সে হাসি। আমি সদর্পে হল ছাড়লাম, যেন নম্রতার চিপচিপে চেহারার পজিশন আর উজ্জ্বল মুখশ্রীর সীমা ছাড়িয়ে আমার উচ্চতা। ভাবলাম নম্রতা কিছু একটা জিজ্ঞেস করবে আমাকে, কিংবা আমার মেল আইডি ফোন নম্বরটা চেয়ে নেবে। সুযোগ দিলাম, কিন্তু ও চাইল না, নিলও না। আমি সদর্পে প্রিন্সিপালের ঘরে এসে বসলাম। এত মোটিভেটেড টক নাকি ওরা কখনো শোনেনি। প্রশংসার আতিশয্যে ভাসলাম আমি। চা পান করে হুড়ুপুড়ি করে বিদায় নিতে থাকলাম। দূর থেকে দেখি নম্রতা দাঁড়িয়ে আছে ব্যালকনির একদিকে, অন্যদিকে মুখ করে, ফোনটা হাতে নিয়ে। লোকজনের সরগোলে নম্রতা সামিল হলো না। আমি বিদায় নিলাম চুপি চুপি। নম্রতার সময়ের কাছ থেকে টুক করে হারিয়ে গেলাম আমি, যেমনটি হারিয়েছিলাম এতদিন। বোস্টনের কাহিনীটা কম নয়। জাস্টিন আমার রেজিস্ট্রেশন মন দিয়ে করছিল, ফ্যাকাল্টি ব্যাচে খুব যত্ন করে ধরিয়ে দিচ্ছিল। ফ্যাকাল্টি কনসেশনটা কিছুতেই হচ্ছিল না ওর ল্যাপটপে, কিন্তু আপ্রাণ চেষ্টার ত্রুটি করেনি ও। আমি বলেই ফেললাম, জাস্টিন জাস্ট জাস্ট লিভ ইট, আই উইল ম্যানেজ দ্য হোল পেমেন্ট। হ্যাঁ, জাস্টিন বলল, ইটস মাই ডিউটি টু মেক ইট পারফেক্ট স্যার। মুগ্ধ হলাম। বললাম, ইউ আর সো হার্ড ওয়ার্কিং, ইউ উইল ডেফিনেটলি প্রোগ্রেস ইন ইউর লাইফ। জাস্টিন হাসলো একটা প্রশংসার হাসি। আমি দ্বিধা করিনি ওর ফোন নম্বরটা চাইতে। ও একটা কাগজে লিখে দিল। বুঝলাম না ওটা মন থেকে না সৌন্দর্যের খাতিরে। হলে বসে নোট করলাম ওর নম্বরটা, আর নানা বক্তব্যের ফাঁকে একটা মেসেজ টাইপ করলাম ওকে, জাস্টিন, ইউ আর ভেরি আমাজিং, দ্য ওয়ে ইউ আর ট্যাকলিং মাই প্রবলেমস, রিয়েলি আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম এ সিইও অফ ইউএস বেসড কোম্পানি, আই কুড ম্যানেজ এ গুড জব ফর ইউ। তাজ্জব। তারপর দুদিন চলে গেল, একটা সৌন্দর্যের খাতিরেও রিপ্লাই পাঠায়নি জাস্টিন। মাত্র কদিন ধরে বনবন করছিল, আমার আমি একজন এত বড় পদের অধিকারী, আমার একটা মেসেজের উত্তর দিল না মেয়েটা। কদিন আগে শুভদীপ এসেছিল আমার অফিসে, ওর নিজের দরকারে। আজকাল দরকার না পড়লে নর্মাল সচরাচর কেউ কারো কাছে আসে না, অথবা ফোন করে না। সকলের জীবন নিয়ে ব্যস্ত, তার উপরে এত চাপ, বড় হওয়ার, আরও উপরে চড়ার। শুভদীপ বলছিল ওর একটাই মেয়ে, ইকোনমিক্সে মাস্টার করেছে এবার। কদিন আগে নাকি ভেঙ্কটরামন অনন্ত নাগসারনের সাথে স্টেজ শেয়ার করেছে। অমর্ত্য সেনের সাথেও কথা বলবে দু একদিনে, ইন্ডিয়ান ইকোনমি নিয়ে বিশাল ব্যাপার স্যাপার। এমনিতে কারো উন্নতি দেখলে আমি ভেতর থেকে খুশি হই। তাছাড়া শুভদীপ আমার অনেককালের বন্ধু, ওর মেয়ে ভালো করছে শুনে আমি বলে ফেললাম, মেয়ে তো এখন থেকে সেলিব্রিটি রে, ভেরি গুড, ফিলিং প্রাউড। শুভদীপ দেখি ও খুব ইমোশনাল হয়ে উঠলো। বলল, আজকাল এরকম করে কেউ বাহবা দেয় না, এটা তোর একটা বিশেষ গুণ বলতে পারিস। দাঁড়া, সুমির সাথে তোর কথা বলে দিচ্ছি। বলেই ফোনটা লাগালো। ওর মেয়ে মৌসুমি ফোনটা ওঠালো। দু একটা কথা বলার পর শুভদীপ মেয়েকে বলল, আমি সেই ফেমাস আঙ্কেলের সাথে বসে আছি রে, একবার কথা বলবি, অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। উমা, ওদিক থেকে দেখি মৌসুমি বলছে, কি দরকার বাবা, আঙ্কেলের সাথে এই সময় কথা বলে দিচ্ছ অকারণে, কী যে করো। শুভদীপ একটু থতমত খেয়ে উঠল। আমি সে গম্ভীরতা কাটাতে দীপাকে ফোন করার চেষ্টা করলাম। বেচারা বাড়িতে বাবা মার সেবা করতে করতে হাঁপিয়ে উঠেছে। আজ থার্ড ওয়েভে নিয়ে যাব কফি খাওয়াতে, কথা দিয়েছি। এবার দেখি শুভদীপ বলছে, সুমির মুডটা একটু অফ আছে জানিস, কোনো একটা কারণে। আমি বললাম, ছেড়ে দে, আজকাল ছেলেমেয়েদের এটাই তো বড় প্রবলেম, কখন যে কী মুডে থাকে বলা মুশকিল। তা বাকি খবর বল, তোর বউ, ওই ববিতার মুড তো ঠিক আছে না আজকাল? শুভদীপ ঘুরিয়ে বলে, ছোট তোর কথা, তোর মেয়েদের খবর বল। শুভশ্রী আর ভাগ্যশ্রী, নাম দুটো খুব মিষ্টি রেখেছিস। আর কি আর বলি, আমি যখন পেরুতে ছিলাম কিছুকাল, শুভশ্রী ওখানের এম্বাসির এক জুনিয়র অফিসার জন পলকে বিয়ে করে নিল।
এক একটা ঘটনা জীবনে এমন করে ঘটে যায় জানিস, মনে হয় মহাকালের এক একটা প্রবাহ, না পারি ধরতে না পারি ছাড়তে। মেনে নিলে, না মেনে নিলেই বিপর্যয়। মেয়েটা শেষে ওখানেই সেটেল করলো। ভেবেছিলাম ভাগ্যশ্রী আমাদের সাথে থাকবে, ও মা, ও তো দেখি বলছে ও জিআরই দিয়ে ইউকেতে সেটেল করবে, মেডিসিন ইউকে নাকি এখনও এগিয়ে। একটা কথা ভাবি যে আমরা বাবা মার সাথে নিয়ে আছি, ওরা কত নিশ্চিন্তে, কিছু একটা হলেই হসপিটালে নিয়ে যাচ্ছি, ডাক্তার ডাকছি বাড়িতে, আর আমাদের অবস্থা কিছু এরকম হলে মেয়েগুলো দেখ সে এসব ভাবে না। শুভশ্রী তো ওর মাকে বলেই দিয়েছে, আজকাল ডিজিটাল কমিউনিকেশনের জমানা, ইচ্ছে করে কল করো আর মুখ দেখে নাও। শুভদীপ এবার দেখে ঘুরে বলছে, ঠিক বলেছিস, আমাদের কিছু হলে নিজেকে নিজেই সামলাতে হবে, মেন্টালি তার জন্য প্রিপেয়ার করা ভালো। শুভদীপ চলে যেতে মনে মনে ভাবলাম, জমানা বদলেছে, আজকালকার ছেলেমেয়েরা পুরোটাই নিজের মতো চলে, দুনিয়াদারিতে কোনো মতলব নেই তাদের। বাপরে, ববিতা ও ববিতা বর্ধন আর এক কাহিনী, ওকে দেখেই তো শিখলাম নারী আগুনের মতো প্রখর, সে যতই আগুনে হাত ঘাঁটবে, হাত লাগাবে, ততই জ্বলতে থাকবে, উষ্ণতা পর্যন্ত ঠিক আছে। তাই পরিণীতার কাহিনীটা বললাম না আর। ভালোবাসার ভান করে মাথার উপর যেভাবে টুপি পরিয়ে চলে গেল, সে কথা কী করে আর বলি। নারী মনের প্রবাহটা মনে হয় সবচেয়ে বড় প্রখর। দুর্বল মনের শাস্তিটা ঠিক এরকম হওয়া উচিত, দুর্বোধ্য গ্যালাক্সির মতো। বাবা মা হারা মেয়েটার জন্য কী না করেছেন ভবানী প্রসাদ। সদ্য রিটায়ার্ড জাজ, হাইকোর্টের বিপত্নিক মানুষ, কম ভালোবাসেননি মেয়েটাকে, কিন্তু কি করলো মেয়েটা, ভবানী প্রসাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে স্বাধীনতা খুঁজতে বাড়ির যুবক চাকর স্বাধীনের হাত ধরে চলে গেল। গোপন সূত্রে খবর, জজ সাহেব নাকি রুমিকে বিয়ে করতে চেয়েছিল, বিয়ে করে স্বীকৃতি দিতে চেয়েছিলেন। জীবনের শেষ প্রান্তে পৌঁছেও সুলীন গাঙ্গুলির উপন্যাস এই পৃথিবীতে ভেতরটা ভয়ে ভয়ে শুকিয়ে ওঠে। আজকাল কাকে বিশ্বাস করবে মানুষ, কিংবা বিশ্বাসের প্যারামিটারগুলো কি কি হওয়া উচিত? কলেজের সুনন্দা থেকে শুরু করে নেপালের নম্রতা, বোস্টনের জাস্টিন জেসমিন, কিংবা জজ সাহেবের রুমি, সবাই যেন শুধু প্রবাহ, হাত দিয়ে আটকানোর চেষ্টা করলেই মানসিক বিপর্যয়টা আগুনের মতো, উষ্ণতা পর্যন্ত যাওয়া ভালো, উত্তাপ খুঁজতে নয়। উমা, এখানে দেখি আবার এক কাণ্ড। অফিস থেকে বেরিয়েছি, গেটের মুখে নীলাঞ্জনা মুখোমুখি, জুনিয়র আইএস অফিসার, সুবিনয়ের স্মার্ট সহধর্মিণী। ও দেখি আমাকে উইশ না করেই বলছে, হ্যালো স্যার, লুকিং ভেরি হ্যান্ডসাম নাওয়াডেজ, ভেরি ইয়াং, গোয়িং ইয়াঙ্গার ডে বাই ডে, হোয়াট ইজ দ্য সিক্রেট? আমি বললাম, থ্যাংকস ফর দিস নাইস কমপ্লিমেন্ট, বাট নীলাঞ্জনা, দিস ইজ কল্ড প্রবাহ, আন্ডারস্ট্যান্ড? নীলাঞ্জনা কি বুঝলো জানি না, মুখ কুঁচকে বাই বলে চোখে চোখ রেখে চলে গেল। আরও সে 2 মাসের জন্য ইন্টার্নশিপ করতে এসেছিল আমার কোম্পানিতে। একটু ছাড় দিতেই মাথায় চেপে বসলো। আমার অবর্তমানে পিএকে আমার নাম করে অফিসে যাবতীয় জিনিসপত্র ইউজ করতে শুরু করলো, কালার প্রিন্টার থেকে শুরু করে ফোন। দোষটা আমারই। এটা নিজের হাতে একটা পেন গিফট করলাম ওর ভালো প্রেজেন্টেশনের পরে। ও মা, কী সব কথাবার্তা! পিএকে বলেছে ঘরে একজন সকলের পার্মানেন্ট থাকে, বাইরে তো 2-1টা থাকেই সকলে, আর সব বড় মানুষদের। এটাই নাকি এ যুগের ফ্যাশন। মুম্বাইয়ের মুভি আর্টিস্ট শশীকান্তের সাথে আলাপ অনেক গান। ওনার মেয়ের থিয়েটারের আমন্ত্রণপত্রটা বেশ কস্টলি বানিয়েছিল, সেটাতে যাওয়া হয়ে ওঠেনি কারণে। তারপর আর কোনো সম্পর্ক নেই, প্রবাহটা এমন ভিন্নমুখী। আত্রেয় বৌদিও শুভাকাঙ্ক্ষীর ভান করলো কিছুদিন। ভালোবাসার লোক কেবল কাছে থাকে না, দূরেও থাকে লুকিয়ে। ইমোশনাল কথা। আরও বলে, তাকে ঠিকমতো আবিষ্কার করতে পারলেই হলো, ভালোবাসার খাঁকতিগুলো ভরে ওঠে। কী সব ঔপন্যাসিক কথাবার্তা। সেও হাওয়া হয়ে গেল উল্কাপিণ্ডের মতো, কদিন যেতে না যেতেই। ওমা, এদিকে দীপা আজ না খেয়ে বসে আছে যতক্ষণ না আমি বাড়ি ফিরি। পিহু বসে আছে স্কুলের কথা শোনাবে বলে। বাড়ি ফিরলেই মুখে একটা হামি দিয়ে বলে, বাবা, গেল বছর আজকের দিনে কি হয়েছিল বলো তো? দীপা বলে, বাবা ব্যস্ত মানুষ, এত কি সব মনে থাকে রে? আমি বলি, চলো চলো, আজ স্টারবাকে কফি খেয়ে আসি, থার্ড ওয়েভে যাব অন্য দিন। ওই স্টারবাকে না অ্যাভোকাডো স্যান্ডউইচ আর রিভার্স বড়া পাও, ওটা খারাপ না, ওটা খারাপ না, মজাটা
সব সময় ভালো লাগবে। চলো চলো, নমস্কার।